প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। আমরা মোটামুটি গত লেকচারে একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করতেছিলাম। আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে ভিডিওটা কেটে যায়। এখন আমরা নতুন থেকে শুরু করব। দেখো, একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করতে গেলে তোমাদের একটি স্থির বিন্দু লাগবে। সেই স্থির বিন্দুটি কি? সেই স্থির বিন্দুটি হচ্ছে পানির ত্রয়ীয় বিন্দু। তাহলে পানির ত্রয়ীয় বিন্দু আমরা কাকে বলবো? তাহলে 4.5 মিলিমিটার পারদস্তম্ভ চাপে 4.5 মিলিমিটার পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বরফ এবং জলীয় বাষ্প একই তাপীয় সাম্য অবস্থা থাকে, তাকে আমরা পানির ত্রয়ীয় বিন্দু বলি। আর এই পানির ত্রয়ীয় বিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে যে তাপমাত্রার স্কেল তৈরি করব, সেই স্থির বিন্দুটি হচ্ছে আমাদের পানির ত্রয়ীয় বিন্দু, যার তাপমাত্রা 273.16 কেলভিন। এখন আসো, আমরা জানি তাপের কারণে পদার্থের উষ্ণতামিতিক ধর্মগুলোর কি হয়? পরিবর্তন হয়। তাপের কারণে পদার্থের উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হয়। যেহেতু তাপের কারণে পদার্থের উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হয়, সেহেতু আমরা বলতেই পারি উষ্ণতামিতিক ধর্ম এবং তাপ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাপের কারণে যেহেতু পদার্থের উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হয়, সেই উষ্ণতামিতিক ধর্মটি যদি আমাদের এক্স হয় আর তাপমাত্রা যদি টি হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে সমানুপাতিক। তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমরা লিখতে পারবো টি ইজিক্যাল টু কে এক্স। আবার পানির ত্রয়ীয় বিন্দুর জন্য তাপমাত্রা একটি নির্দিষ্ট 273.16। এই তাপমাত্রার জন্য একটি উষ্ণতামিতিক ধর্ম হবে এক্স টি আর। তাহলে এদের মধ্যে সম্পর্ক সমানুপাতিক। এখন আমাদের হচ্ছে সমানুপাতিক উঠাই দিলে কে লিখতে পারবো এভাবে, 1 এবং 2 নং ইকুয়েশনকে ভাগ করলে এই ইকুয়েশনটি পাওয়া যাবে। তাহলে এই ইকুয়েশনটিকে চাইলে আমরা এখন এভাবে লিখতে পারি। এই ইকুয়েশনটিকে আমরা এখন এভাবে লিখব, টি ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে এক্স ডিভাইডেড হচ্ছে এক্স টি আর ইন্টু টি টি আর, অথবা এক্স ডিভাইডেড এক্স টি আর, টি টি আর মানে হচ্ছে 273.16 ক্যালভিন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটি হলো আমাদের একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেলটি আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন এই স্পেশাল সূত্রের মাধ্যমে আমরা যেহেতু পদার্থের উষ্ণতামিতিক ধর্ম 5টি ধরেছিলাম, সেই 5টি উষ্ণতামিতিক ধর্ম যদি আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে দেই, তাহলে আমাদের আরও 5টি স্কেল তৈরি হয়ে আসবে। তাহলে আসো আমরা সে কাজটি করি। এটি ধরো আছে আমাদের এক মেইন সমীকরণ। এখন এর মধ্যে আমরা বসিয়ে দেব। তাহলে আমরা যদি এখন এক্সের জায়গায়, ঠিক এই এক্সের জায়গায় যদি উষ্ণতামিতিক ধর্ম, ধরো তাপমাত্রা হচ্ছে টি, এক্সের জায়গায় আমরা কৌশিক নলের পারস্তম্ভের দৈর্ঘ্য যদি বসিয়ে দিই, সেটি হচ্ছে এল টি আর। এল টি আর মানে কি? ত্রয়ীয় বিন্দু তাপমাত্রার জন্য পারদস্তম্ভের দৈর্ঘ্য কত সেটি, ইন্টু 273.16। অবশ্যই টেম্পারেচারটা কেলভিন ইউনিটে বের হবে। এটিকে আমরা বলবো পারদ থার্মোমিটার। এই থার্মোমিটারটির নাম হবে কি? যেহেতু আমরা পারদ ইউজ করেছি, অতএব এটির নাম হবে পারদ থার্মোমিটার। এখন যদি আমরা এই কাজটি করি, ধরো টি ইজ ইকুয়াল টু এক্সের জায়গায় আমরা এখন কি উষ্ণতামিতিক ধর্ম রোধ বসিয়ে দেব, আর এখন আমাদের ত্রয়ীয় বিন্দুতে রোধ বসিয়ে দেব আর টি আর ইন্টু 273.16 ক্যালভিন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটি আরেকটি স্কেল তৈরি হয়ে আসলো। এটির নাম হবে আমাদের হচ্ছে, আমরা এটির নাম লিখতে পারি, এটি হচ্ছে পারদ থার্মোমিটার, আর এটি হবে আমাদের হচ্ছে রোধ থার্মোমিটার। এটি হবে আমাদের রোধ থার্মোমিটার।
এখন যদি আমরা উষ্ণতামিতিক ধর্ম হিসেবে যদি আমরা কি করি, স্থির আয়তনে গ্যাসের চাপ বসিয়ে দিই, চাপ পানির ত্রৈধ বিন্দুতে চাপ ইন্টু 273.16 কেলভিন। আবার যদি আমরা কি বসিয়ে দিই, এক্সের জায়গায় যদি আমরা স্থির চাপে গ্যাসের আয়তন বসিয়ে দিই 273.16 কেলভিন, তাহলে মোটামুটি এই যে আমাদের স্কেলগুলো হলো, এই স্কেলটাকে আমরা বলবো গ্যাস থার্মোমিটার, এটাকে আমরা বলবো স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার, আর এটি বলবো আমরা হচ্ছে স্থির চাপে গ্যাস থার্মোমিটার। আরেকটি হচ্ছে সূত্র আমাদের হবে টি ইজ ইকুয়াল টু তড়িৎচালক শক্তি যদি আমি বসিয়ে দিই, ত্রৈধ বিন্দুতে তড়িৎচালক শক্তি কত সেটি 273.16 কেলভিন। প্রিয় শিক্ষার্থী, এটি হলো আরেকটি থার্মোমিটার। তাহলে মোটামুটি আমরা একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেলগুলো তৈরি করলাম। এখন তোমরা এই সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করবে। মেইন সূত্র হচ্ছে এটি থেকে আমরা আরও 5টি সূত্র লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, মোট টোটাল 1টি 2টি 3টি 4টি 5টি সূত্র হয়ে গেল। তাহলে এই 5টি সূত্রের মাধ্যমে একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল আমরা তৈরি করা শিখলাম। এখন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে যেটা হবে, এই প্রত্যেকটি সূত্র 2টি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে এবং একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের অঙ্কগুলো আমরা কিভাবে করব, তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে প্রবেশ করে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখে ফেলবে। এখন আমরা নেক্সট পার্টে যেটা যাব, আমাদের নতুন টপিকস, সেটি হচ্ছে আমরা একটি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি আজকে শিখব। খুব ইম্পর্টেন্ট সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তারপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্রের বিস্তারিত আলোচনা করলে আমাদের মোটামুটি অর্ধেক পাঠ শেষ হয়ে যাবে। তারপর আমরা একদম তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যাব। তাহলে দ্বিতীয় সূত্রটি পড়লে মোটামুটি আমাদের খুঁটিনাটি যে কার্নো ইঞ্জিন পড়ব, এন্ট্রপি পড়ব, রেফ্রিজারেটর পড়ব, তাহলে চ্যাপ্টারটি মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে আসো আমরা প্রথমে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি শিখে ফেলি। তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র, খুব ইম্পর্টেন্ট এই সূত্রটি। এই সূত্রটি আমাদের খুব ভালো মতো জানতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র জিনিসটা কি দেখো। ধরো এখানে 2টি বস্তু আছে, একটি বস্তু হচ্ছে এ এবং অপর আরেকটি বস্তু হচ্ছে বি। তাহলে চিত্রে তোমরা 2টি বস্তু দেখতে পাচ্ছ, একটি এ এবং একটি বি বস্তু। এই 2টি বস্তুর তাপমাত্রা হচ্ছে ভিন্ন। ধরো এই বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং এই বস্তুর তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি এই দুইটা বস্তুর মধ্যে যদি তাপরোধী পদার্থ দ্বারা, তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা সংযোগ করে দেওয়া হয়, তাহলে এদের মধ্যে কিন্তু তাপের আদান প্রদান হবে না। তার মানে কি হলো, এ এবং বি 2টি বস্তু ভিন্ন তাপমাত্রার 2টি বস্তু। তাহলে আমরা এই ভিন্ন তাপমাত্রার 2টি বস্তুকে যদি আমরা তৃতীয় আরেকটি বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে যদি নিয়ে আসি, ধরো এটি হচ্ছে সি নামক বস্তু, এই বস্তুটার তাপমাত্রা ধরো 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে দেখতে পারছো এ বি ভিন্ন তাপমাত্রার 2টি বস্তু ছিল। এই 2টি বস্তুকে আমরা তৃতীয় একটি বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে নিয়ে আসলাম, অর্থাৎ এ এবং সি এর মধ্যে কিন্তু আমাদের তাপীয় সংস্পর্শ আছে, যার কারণে এই দিকে আমাদের তাপের আদান প্রদান হবে। আবার এইদিকে যে তাপের আদান প্রদান হবে, এইদিকে তাপের আদান প্রদান হবে, আবার এই দিকেও কিন্তু তাপের আদান প্রদান হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, যখন এ এবং সি এর মধ্যে তাপের আদান প্রদান হবে, একসময় এই আদান প্রদানটা বন্ধ হয়ে যাবে। আমরা জানি তাপ সঞ্চালন প্রক্রিয়াটি সব সময় চলে না, এটি একসময় বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? যখন 2টি বস্তুর তাপমাত্রা একই হয়ে যায়, তখন এই তাপ সঞ্চালন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। এই অবস্থাটাকে আমরা বলি তাপীয় সাম্য অবস্থা। অর্থাৎ ভিন্ন তাপমাত্রার বস্তুগুলোকে যখন আমরা তাপীয় সংস্পর্শে নিয়ে আসব, তখন এই ভিন্ন তাপমাত্রার বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান হবে।
এই তাপের আদান প্রদান হওয়ার কারণে একসময় এই বস্তুগুলোর তাপমাত্রা একই হয়ে যাবে। যখন তাপমাত্রা একই হয়ে যাবে তখন তাপের আর আদান প্রদান হবে না। এই অবস্থাটাকে আমরা বলবো তাপীয় সাম্য অবস্থা। অর্থাৎ তাপীয় সাম্য অবস্থায় যখন কোনো বস্তু উপনীত হবে তখন উক্ত বস্তুদ্বয়ের মধ্যে তাপ সঞ্চালন যে প্রক্রিয়াটি এটি বন্ধ হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু ছিল। যখন এই দুটি বস্তুকে তৃতীয় ভিন্ন একটি তাপমাত্রার বস্তু তার সাথে তাপীয় সংস্পর্শ করে দেব, তখন এ এবং সি এর মধ্যে তাপের আদান প্রদান হবে এবং একসময় এ এবং সি নামক যে বস্তুটি আছে এই দুটি বস্তুর তাপমাত্রা একই হয়ে যাবে। অর্থাৎ এ এবং সি তাপীয় সাম্য অবস্থায় উপনীত হবে। ঠিক একইভাবে বি এবং সি এর মধ্যে একসময় তাপের আদান প্রদান হবে। আদান প্রদান চলতে চলতে একসময় বি এবং সি এর তাপমাত্রা একই হয়ে যাবে। অর্থাৎ বি সি এর সাথে তাপীয় সাম্য অবস্থায় চলে আসবে। তাহলে এই 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এ ইজ ইকুয়াল টু সি, বি ইজ ইকুয়াল টু সি, অতএব আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু বি। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, এই যে আমাদের ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু এদের তাপমাত্রা একসময় সেম হয়ে যাবে। কেন সেম হয়ে যাবে? কারণ এ এবং বি এই দুটি বস্তুকে তৃতীয় অন্য একটি বস্তুর সাথে আমরা তাপীয় সংস্পর্শে রেখেছি, যার কারণে এই দিকে তাপের আদান প্রদান হবে এবং এই দিকে তাপের আদান প্রদান হওয়ার কারণে একসময় বি এবং সি, এ এবং বি দুটি বস্তু সি নামক বস্তুদের সাথে তাপীয় সাম্য অবস্থা আসবে। যখনই আসবে তখন এ এবং বি দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুর তাপমাত্রা সেম হবে। এই ঘটনাটাকে আমরা বলি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। অর্থাৎ শূন্যতম সূত্রটি হলো এরকম যে ভিন্ন তাপমাত্রার এ এবং বি, দেখো এর তাপমাত্রা 30 ডিগ্রি, বির তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি। মানে ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় আসলে প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সাম্য অবস্থায় আসবে। এটি তাপগতিবিদ্যার অ্যাকচুয়ালি শূন্যতম সূত্রকে নির্দেশ করে। তাহলে আবার বলি যে ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এটি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে নির্দেশ করে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে ক নম্বর, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি কী? শুধু সূত্রটি লিখবে। যদি বলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটির ব্যাখ্যা লেখো খ নম্বরের জন্য, তখন তোমাকে ডায়াগ্রামটি এঁকে এই ডিটেলস একটু ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব তাপগতিবিদ্যার একদম প্রথম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের হচ্ছে প্রথম যে বিজ্ঞানী দিয়েছিলেন সেই বিজ্ঞানীর নাম হচ্ছে জেমস প্রেসকট জুল। জেমস প্রেসকট জুল। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা শিখব এখন, জেমস প্রেসকট জুল। তাহলে তার নাম অনুসারে এই সূত্রটিকে দেখা হয় জুলের সূত্র। তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই সূত্রটি প্রথম প্রদান করেন জেমস প্রেসকট জুল। তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছেন জেমস প্রেসকট জুল। এই বিজ্ঞানীর নাম অনুসারে এই সূত্রটিকে জুলের সূত্র হিসেবে ডাকা হয়, জুলের সূত্র। তাহলে বিজ্ঞানী প্রেসকটের নাম অনুসারে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে জুলের সূত্র হিসেবে অভিহিত করা হয়। তাহলে এই সূত্রটি হচ্ছে যে যদি নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় এবং যান্ত্রিক শক্তিকে যদি সম্পূর্ণরূপে তাপ শক্তিকে রূপান্তর করা হয় তাহলে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক হবে। অর্থাৎ ডাব্লু মানে হচ্ছে কাজ বা যান্ত্রিক শক্তি, এইচ মানে হচ্ছে তাপ। তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে সমানুপাতিক। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে যদি আমরা সম্পূর্ণরূপে যদি আমরা যান্ত্রিক শক্তিতে যদি রূপান্তর করি অথবা নির্দিষ্ট পরিমাণ কাজকে যদি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাহলে যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পরের সমানুপাতিক হবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো যে যখন যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে
যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে এবং তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে আমরা রূপান্তর করব, তখন কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক হবে। অর্থাৎ ডাব্লুটি যদি আমাদের সেই যান্ত্রিক শক্তি হয় অথবা কাজ হয়, আর এইচ যদি তাপ হয়, তাহলে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ যান্ত্রিক শক্তিকে তুমি যদি সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করো, যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে যদি তুমি তাপে রূপান্তর করো, অথবা তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যদি তুমি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করো, তাহলে এই কাজ এবং তাপ পরস্পরের কী হবে? সমানুপাতিক হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। যদি পরীক্ষা আসে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লেখো 1 নম্বরের জন্য, ক নম্বরের জন্য, তাহলে তোমরা জুলের সূত্রটি লিখবে। তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটি ধ্রুবক আসবে। এটি হচ্ছে আমাদের সেই সমীকরণ। এখন কোশ্চেনটা হচ্ছে, যদি আমরা এই সূত্রটাকে এভাবে লিখি, যে ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড হচ্ছে এইচ, তাহলে আমরা যদি 1 একক তাপ উৎপন্ন করি, 1 একক, তাহলে 1 একক তাপ উৎপন্ন করতে গেলে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় আমরা একটু দেখি। যে ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড 1, তার মানে বিষয়টি দাঁড়াবে যে ইজ ইকুয়াল টু ডাব্লু, মানে 1 একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে জুলের ধ্রুবক বলা হয়। এখানে যে কে বলা হবে, এখানে যে জুলের ধ্রুবক। এখন যদি বলা হয় জুলের ধ্রুবক আমরা কাকে বলবো, তোমরা লিখবে যে 1 একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করা হয় তাকে জুলের ধ্রুবক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে অ্যাকচুয়ালি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। বিজ্ঞানী জেমস প্রেসকট এই সূত্রটি প্রদান করেন। তাহলে এখন আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ যে ব্যাখ্যা, জেনারেল রুলস অফ দ্য ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ যে রূপটি, অর্থাৎ যে গাণিতিক যে টার্মটি, সেটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই সূত্রটিকে যদি আমরা ব্যাখ্যায় রূপান্তর করি, তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে। ধরো আমাদের একটি গ্যাস সিলিন্ডার আছে, ধরো এটি হচ্ছে আমাদের একটি গ্যাস সিলিন্ডার। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ আমরা লিখতে পারি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা কীরকম হবে? ধরো এটি হচ্ছে গ্যাস সিলিন্ডার, আর এটি হচ্ছে একটি পিস্টন। এই পিস্টনটি ঘর্ষণবিহীনভাবে উপর নিচ ওঠানামা করতে পারে। আর এই গ্যাস সিলিন্ডারের মধ্যে আমরা আদর্শ গ্যাস রাখলাম। কি রাখলাম? আদর্শ গ্যাস রাখলাম। যেহেতু আমরা এই গ্যাস সিলিন্ডারের মধ্যে একটি গ্যাস রেখেছি, অতএব এই গ্যাসের একটি অন্তস্থ শক্তি আছে। আমরা জানি প্রত্যেকটি পদার্থের ভিতর এক প্রকার অন্তর্নিহিত শক্তি থাকে। ওকে, তাহলে যেহেতু আমরা এই একটা গ্যাস সিলিন্ডার নিলাম, এই গ্যাস সিলিন্ডারের মধ্যে যে পদার্থটা রাখলাম সেটি হচ্ছে আদর্শ গ্যাস। এখন যদি আমরা এই গ্যাস সিলিন্ডারের মধ্যে যদি বাইরে থেকে তাপ দেই, তাহলে কি হবে? তোমরা একটু বোঝার চেষ্টা করবে। যেহেতু আমার এই গ্যাস সিলিন্ডারটা একটা পরিবেশের তাপমাত্রায় আছে, অতএব এই গ্যাস সিলিন্ডারের ভিতরে অন্তস্থ শক্তি একটি আছে। তাহলে আমি যদি বাইরে থেকে এক্সট্রা তাপ দেই, এর অর্থটি হচ্ছে আমি তাপ শক্তির পরিবর্তন করতেছি। অর্থাৎ এই গ্যাস সিলিন্ডারটার ভিতরে আমি তাপ শক্তির পরিবর্তন করতেছি। ধরো আমি যদি ডেল কিউ পরিমাণ যদি তাপ শক্তির পরিবর্তন করি, অর্থাৎ বাইরে থেকে যদি আমি ডেল কিউ পরিমাণ যদি তাপ দেই, এই তাপটির একটি অংশ এই গ্যাস সিলিন্ডারের যে অন্তস্থ শক্তি ছিল, সেই অন্তস্থ শক্তি গ্যাসগুলোর বৃদ্ধি করবে। আমরা যখনই তাপ দেব তখন যেহেতু এদের আগে থেকে একটা শক্তি ছিল, অতএব এই গ্যাসের অণুগুলো মুক্তভাবে ছোটাছুটি করেছিল। ধরো এই গ্যাস সিলিন্ডারের অণুগুলোর অন্তস্থ শক্তি হচ্ছে ইউআই। এখন তাপ দেওয়ার কারণে যেহেতু আমাদের এই গ্যাস অণুগুলোর গতিশক্তি এখন বৃদ্ধি পাবে, যার কারণে এই অন্তস্থ শক্তিটি বৃদ্ধি পেয়ে ইউএফ হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারছি যে অন্তস্থ শক্তি পরিবর্তন হবে। তাহলে পরিবর্তনটা কতটুকু হবে? ইউএফ মাইনাস
ইউ আই। এটি হচ্ছে অ্যাকচুয়ালি অন্তঃস্থ শক্তির পরিবর্তন। তাহলে যেহেতু আমরা গ্যাস সিলিন্ডারের মধ্যে আমরা তাপ দিয়েছি এবং এই গ্যাস অণুগুলোর গ্যাসীয় পদার্থগুলোর অন্তঃস্থ শক্তি ইউ আই থেকে বৃদ্ধি পেয়ে ইউ এফ হয়ে গেছে, অর্থাৎ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে অন্তঃস্থ শক্তি যদি গ্যাস অণুগুলোর বৃদ্ধি পায় তাহলে কি হবে? এই গ্যাস অণুগুলোর মুক্তভাবে ছোটাছুটিটা আরও বেশি বেড়ে যাবে। আগে থেকে তো মুক্তভাবে ছোটাছুটি করতো, ওই শক্তির কারণে এই গ্যাসীয় পদার্থটা এই পিস্টনটিকে, যে পিস্টনটি ঘর্ষণবিহীনভাবে উপর নিচ ওঠানামা করতে পারে, এই পিস্টনটি উপরে উঠতে পারতো না ইনিশিয়াল অন্তঃস্থ শক্তির কারণে। এখন যখন আমরা বাইরে থেকে তাপ দিলাম, যেহেতু তার অন্তঃস্থ শক্তির এখানে একটা পরিবর্তন হলো, অর্থাৎ গ্যাস অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাইল, যার কারণে এই গ্যাস অণুগুলো কী করবে? মুক্তভাবে ছোটাছুটি করবে এবং পাত্রের দেয়ালে গায়ে এখন লম্বভাবে বল প্রয়োগ করবে। ঠিক এই পিস্টনকেও এখন লম্বভাবে বল প্রয়োগ করবে। যদি লম্বভাবে বল প্রয়োগ করে, শুধু এই পিস্টনকে না, চারপাশে প্রত্যেকটি দেয়ালকে সে লম্বভাবে বল প্রয়োগ করবে। শুধু পিস্টনকে না, চারপাশের দেয়ালকে লম্বভাবে বল করবে। এখন এই পিস্টনের উপর যদি লম্বভাবে একটা বল আসে, তাহলে এই পিস্টনটি কী হবে? পিস্টনটি একটু উপরে উঠবে। তাহলে পিস্টন যদি উপরে ওঠে, তাহলে এই পিস্টনটির একটি সরণ ঘটবে। দেখো, পিস্টন এখন কিন্তু এই পজিশনে নেই, এখন পিস্টনটি কোথায় চলে গেছে? ধরো এটি গ্যাসের আদি আয়তন ছিল হচ্ছে V1, এখন কিন্তু গ্যাস সিলিন্ডারের আয়তন বেড়ে হয়ে গেল V2, অর্থাৎ এতটুকু আয়তনের পরিবর্তন হলো। এটাকে আমরা লিখতে পারি ডেল ভি, V2 মাইনাস V1। তাহলে এই আয়তনের পরিবর্তনটা হওয়া মানে কে করলো? এই যে গ্যাসের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে এই গ্যাস অণুগুলো পিস্টনকে লম্বভাবে বল প্রয়োগ করবে, যার কারণে পিস্টন একটু উপরে উঠবে। তাহলে পিস্টন যখন উপরে উঠবে তখন এখানে একটি দেখো সরণ ঘটবে। ধরো এই সরণটি হচ্ছে ডেল এক্স। এই ডেল এক্স সরণটি ঘটানোর জন্য এখানে আমরা একটা বল দেখতে পাচ্ছি এবং এখানে একটি সরণকে দেখতে পাচ্ছি। আমরা জানি কাজ মানে হচ্ছে বল গুণন হচ্ছে সরণ। যেহেতু এখানে বল আছে এবং সরণ আছে, অতএব এখানে একটি কাজ সম্পন্ন হবে। কতটুকু কাজ সম্পন্ন হবে? আমরা ধরে নিলাম ডেল ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হবে। তাহলে এই কাজটুকু করার জন্য ফোর্স এফ এবং সরণ হচ্ছে ডেল এক্স। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যখন কোনো একটা গ্যাস সিলিন্ডারকে আমরা তাপ দেব, তার মানেটা হলো যখন আমরা তাপ শক্তির পরিবর্তন করব ডেল কিউ, এই পরিবর্তিত তাপশক্তির একটি অংশ গ্যাস সিলিন্ডারের অন্তঃস্থ শক্তিকে বৃদ্ধি করবে এবং বাকি যে অংশটুকু থাকবে এই অংশটুকু একটি বহিস্থ কাজ সম্পন্ন করবে। তাহলে এটি হচ্ছে অ্যাকচুয়ালি তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। তাহলে প্রিয় শিক্ষার্থী, গাণিতিক রূপটা আবার একটু বলি। যখন আমরা একটা গ্যাস সিলিন্ডারকে আমরা তাপ দেব, ডেল কিউ অ্যামাউন্ট তাপ দেব, অর্থাৎ তাপ শক্তির পরিবর্তন করব, এর একটি অংশ ওই গ্যাস সিলিন্ডারের অন্তঃস্থ শক্তিকে বৃদ্ধি করবে, আর একটি অংশ হচ্ছে বহিস্থ কাজ সম্পন্ন করবে। এখন যদি আমরা এই বহিস্থ কাজ কতটুকু সেটা যদি বের করি, ধরো এই গ্যাস সিলিন্ডারে যে পিস্টনটি ব্যবহার করা হয়েছে, এই পিস্টনটির ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এফ। তাহলে আমরা বলতেই পারি এফ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে লম্বভাবে বল আসতেছে কত? এফ। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে লম্বভাবে বল আসবে এফ ডিভাইডেড হচ্ছে এ। এটিকে কিন্তু আমরা চাপ বলতে পারি। সুতরাং এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? পি এ। আমরা জানি চাপ হচ্ছে কোনো বস্তুর উপর লম্বভাবে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমি এই এফের জায়গায় পি এ বসিয়ে দিই, তাহলে কি আসে দেখো? পি এ ইন্টু ডেল এক্স। তাহলে আমরা নর্মালি জানি যে যেহেতু এটা একটি গ্যাস সিলিন্ডার, তাহলে আমরা নর্মালি সিলিন্ডারের ক্ষেত্রফল কী জানি? ধরো এটি যদি একটি সিলিন্ডার হয় আর এটি যদি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় আর এটি যদি তার হাইট হয়, ধরলাম হাইট ডেল এক্স এবং এটি হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এর আয়তন হবে, আয়তন ভি হবে এ ডেল এক্স। তাহলে যে কোনো সিলিন্ডার আয়তন বের করি আমরা কিভাবে? এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, আর ডেল এক্সকে তোমরা এইচ চিন্তা করলে পাই আর স্কোয়ার এইচ। এই সূত্রটি থেকে অ্যাকচুয়ালি এ ডেল এক্স মানে হচ্ছে আয়তন বোঝাবে। তাহলে যেহেতু পিস্টনটি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে চলে যাচ্ছে, এতটুকু ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে এই পিস্টনটির এতটুকুর হাইট হবে কত? ডেল এক্স।
অর্থাৎ ডেল এক্সের জন্য এখানে একটা কাজ সম্পন্ন হবে, এটি যেহেতু আমাদের সরণ, তাহলে এতটুকুর আয়তন কত হবে ডেল ভি। তাহলে আমরা এখানে পি ইন্টু এ ডেল এক্সকে জায়গায় আমরা লিখতে পারি ডেল ভি। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাজ। তাহলে কাজ বের করা যাবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল দ্বারা, পরিবর্তিত আয়তনের গুণফল, চাপ এবং পরিবর্তিত আয়তনের গুণফল করলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কাজ বের হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই সূত্রটাকে আরেকটু এভাবে লিখি তাহলে যেটা দাঁড়াবে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। তার মানে এই সূত্রটিকে যদি আমরা আরও একটু এভাবে চিন্তা করি, ধরো ডেল ইউ মানে কি, ডেল ইউ মানে হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন, ইনিশিয়াল অন্তস্থ শক্তি এবং ফাইনাল অন্তস্থ শক্তি। সুতরাং ফাইনালি আমাদের সূত্রটা দাঁড়াবে ডেল কিউ ইজ ইকুয়াল টু ইউ আই মাইনাস ইউ এফ প্লাস পি ডেল ভি। তাহলে প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি এটি হচ্ছে আমাদের সেই তাপগতিবিদের প্রথম সূত্রের গাণিতিক রূপ। এখন যদি এই সূত্রটিকে আমরা এভাবে চিন্তা করি, ধরো আমরা এই ডেল মানে হচ্ছে ডেল কিউ, অর্থ হচ্ছে বড় পরিবর্তন, বড় পরিবর্তন, অর্থাৎ যদি আমি বড় তাপমাত্রা পরিবর্তন করি, আর ডি কিউ মানে হচ্ছে ছোট পরিবর্তন, ছোট পরিবর্তন, এটি একটু মাথায় রাখবে। ধরো কোনো গ্যাস সিলিন্ডারের মধ্যে যদি আমরা তাপ শক্তির পরিবর্তন, অতি অল্প অ্যামাউন্ট অফ তাপ শক্তির পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা এটার জায়গায় লিখতে পারবো ডি কিউ ইজ ইকুয়াল টু, এই অল্প পরিমাণ তাপশক্তির পরিবর্তনের কারণে অল্প পরিমাণ অন্তস্থ শক্তির পরিবর্তন হবে এবং অল্প পরিমাণ কৃত কাজ সম্পন্ন হবে। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস বি ডিভি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই সূত্র দুইটাকে আমরা অতি অল্প অল্প পরিবর্তনের জন্য লিখতে পারবো, আর এটি হচ্ছে বড় পরিবর্তনের জন্য এই সূত্রগুলো লেখা যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তাপগতিবিদের প্রথম সূত্রের যে গাণিতিক যে ব্যাখ্যাটি সেটি তোমরা বুঝে গেছো। তাহলে প্রথম ব্যাখ্যাটি আরেকটু তোমাদেরকে বলে দেই যে কোনো গ্যাস সিলিন্ডারের মধ্যে যদি আমরা তাপশক্তির পরিবর্তন করি, উক্ত তাপশক্তির একটি অংশ ওই গ্যাস সিলিন্ডারে অন্তস্থ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হবে এবং বাকি অংশ বহিস্থ কাজ সম্পাদন করবে। এটি হচ্ছে তাপগতিবিদের প্রথম সূত্রের সাধারণ রূপ অথবা গাণিতিক রূপ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট ভিডিওতে মোটামুটি এই সূত্রগুলো দিয়ে কিভাবে ম্যাথ করতে হয় সেগুলো আমরা করব। তোমরা মোটামুটি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে এই অধ্যায়ের গাণিতিক যে টার্মগুলো, এই গাণিতিক অংশগুলো তোমরা সেই ভিডিওগুলো দেখে সলভ করবে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যন্ত রাখছি।